রাত তখন 11টা বাজে। অশ্বিনী যখন অর্জুনের সঙ্গে ক্লাবে ছিল, তক্ষুনি অশ্বিনীর মোবাইল বেজে ওঠে। আরে ওর ফোন কেন আসছে? স্ক্রিনের ওপরে জান লেখা ছিল। কি হলো বেবি, কি দেখছো? আরে কিছু না, আমার বরের কল। আরে তুলে নাও না, ও আর কি বলতে চাইছে দেখো না একবার। অনেক কষ্টে আমি তার খপ্পর থেকে মুক্ত হয়েছি, এখন তো ওর শব্দেও ঘৃণা করি। এইটুকু বলে দুজনেই একসাথে হাসতে শুরু করে। দুজনেই অনেকক্ষণ মজা করতে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। গাড়ি পার্কিং থেকে বের হওয়ার পর তক্ষুনি ও মাই গড, একটা খুবই সুন্দর মেয়ে তাদের গাড়ির সামনে চলে আসে। সে নর্তকীর পোশাক পরেছিল, তার সমস্ত শরীর গয়না দিয়ে আবৃত ছিল। সে খুবই আকর্ষক দেখাচ্ছিল। অর্জুন নিজের চোখ দিয়ে তাকে দেখছিলই। মেয়েটি কয়েক মুহূর্তের জন্য তার থেকে তাকিয়ে দেখে আর তারপর একপাশে চলে যায়। কি ছিল ওটা? পরম সুন্দরী। এই কথাটা শুনে অশ্বিনী রাগের মাথায় গাড়ি থেকে নেমে যায়। যাও না নিজের পরম সুন্দরীর কাছে। ওখান থেকে সে পা দিয়ে দিয়ে চলে যায়, কিন্তু অর্জুনের মনে তখনও সেই সুন্দরী মেয়েটির সুন্দর চেহারা ঘুরছিল। সে অ্যাক্সিলারেটরে চাপ দেয় আর গাড়ি এগিয়ে দেয়। তক্ষুনি সে দেখতে পায় যে মেয়েটি পেছনের সিটে বসে আছে। আরে তুমি? সেই মেয়েটি তার দিকেই তাকিয়ে হাসতে শুরু করে। অর্জুনকে পেছনের সিটে টেনে নেয়। অর্জুনও তাকে কোলে তুলে নেয়। এই সময় অর্জুনের মন ভরে উঠেছিল। কি নাম তোমার, আর কে তুমি? অপ্সরা। অর্জুন হাসে আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর অপ্সরার নখ লম্বা হয়ে যায়। সে অর্জুনের কোমরে ভেদ করে দেয় আর তার চিৎকার বাইরে বেরিয়ে আসে। মাস 3 আগের কথা। রাহুল, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এই মানুষগুলো আমাকে খুব বিরক্ত করেছে। খাবারও দিচ্ছে না আর জলও না, যেন তারা আমার মা বাবাই নয়। অশ্বিনী, দেখো আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমরা পালাতেও পারবো না। আমার কন্ডিশন সেরকম খুব একটা ভালো নয়। আমি তোমার সাথে বস্তিতেও থেকে নেব। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি এসবের পরোয়া করি না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ব্যাস এই মাসের কাজটা শেষ হয়ে যাক, তারপর পেমেন্ট এলে পরই আমরা চলে যাব। অশ্বিনী এবং রাহুলের পরিবারের সদস্যরা তাদের দুজনকে অপছন্দ করত, কিন্তু যখন তারা পালানোর সিদ্ধান্ত নেয় তখন তাদের পরিবারের সদস্যদের মানতেই হয়। এখন তাদের বিয়ে হয়ে গেছিল আর তারা দুজনই খুব সুখী জীবনযাপন করছিল। জান, চলো দেয়ালিতে আমরা দিল্লি যাই, খুব মজা করব। বিয়ে তারপরে হানিমুন? আমার কাজ অনেক দেরি হয়ে গেছে, আগে কাজটা আমি শেষ করে নিই। আরে যত কাজ করব তত পয়সা আমার কাছে বেশি আসবে, তাই না? তবেই তো আমরা আমাদের প্রথম দীপাবলিটা ভালো করে পালন করতে পারবো। কিন্তু আমরা বাইরে যেতে পারবো না। ঠিক আছে, কাজ চালিয়ে যাও, আমি ঘুমোচ্ছি। এতদিন বিয়ের কারণে রাহুলের কাজ বন্ধ থাকলেও তা শেষ করার কাজে ব্যস্ত থাকে, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। ঠিক এমনই একদিন ঝগড়া খুব বেড়ে ওঠে। আমি চলে যাচ্ছি, যখন তোমার কন্ডিশন ভালো হবে আর তুমি বেশি টাকা রোজগার করতে পারো আমাকে ডেকে নিও। আরে কোথায় যাচ্ছ তুমি? একটা শব্দেও মনে পড়ছে না তোমার সেই কথাগুলো যেগুলো তুমি আমাকে বলেছিলে? হ্যাঁ, বলেছিলাম যে তোমার সাথে বস্তিতেও থাকবো, ব্যাস। কিন্তু এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এইটুকু বলে অশ্বিনী সেখান থেকে চলে যায়। অর্জুন, আমি যা কিছু করেছি নিজের যোগ্যতা থেকে বেশি করেছি, তারপরে ও এক মুহূর্তে সবকিছু শেষ করে দিয়ে চলে গেল। বেশ কয়েকদিন কেটে যায়। অশ্বিনী তার বাবা মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকত। অন্যদিকে রাহুলের অবস্থা অবনতি হচ্ছিল। কি হলো রাহুল তোমার? আরে যে প্রজেক্ট তুমি একদিনে শেষ করে ফেলতে, সেটা শেষ করতে এখন তোমার 4-4টে দিন লাগছে। আরে কি হয়ে গেছে তোমার? স্যার, আমি আপনাকে কি যে বলি, আমার মাথার আগের মতনই কাজ করছে না। যবে থেকে অশ্বিনী ছেড়ে চলে গেছে, দেখো সেটা তোমার পার্সোনাল প্রবলেম। আমার কাজ আমাকে শেষ করে দেখাবে তুমি, আর সেটা তুমিই করতে পারো। রাহুল অনেকবার অশ্বিনীকে কল করে, কিন্তু অশ্বিনী তার সাথে কথাও বলে না। সে অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়
আর রাতে ঘুরে বেড়াতো। এক রাতে সে ঘুরতে ঘুরতে শ্মশানে পৌঁছে যায়। এক নম্বরের মিথ্যেবাদী, ঠকবাজ, জোচ্চোর। যতদিন পয়সা ছিল আমার সঙ্গে ছিল, যেই একটু দায়িত্বের ভার এলো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। বাবা, এখানে এসে বসো। সাধু বাবা, আপনার কাছে বসে আমার কি আর উপকার হবে বলুন তো? হবে, নিশ্চয়ই হবে। আমার বলা সিদ্ধি যদি তুমি করো তাহলে সব কিছু তুমি অর্জন করতে পারবে। রাহুল সেই বাবাজির পাশে বসে কথা বলতে শুরু করে দেয়, আর সে বলে, আমি তোমাকে এমন একটা সিদ্ধি বলবো যেটা শুধুমাত্র 22 রাত্রের, কিন্তু তুমি যদি এটা সিদ্ধ করতে পারো তাহলে তোমার পুরো জীবনটা পাল্টে যাবে। বাবা রাহুলকে অনেকক্ষণ পর্যন্ত একটা সিদ্ধি বলেন। পরের দিন রাতে রাহুল একটা বটগাছের তলায় পৌঁছায় আর অনুষ্ঠান শুরু করে দেয়। সে মন্ত্রোচ্চারণ করতে থাকে আর তার মাঝে মাঝে হবন কুণ্ডে আহুতিও দিচ্ছিল। দেবী অপ্সরা প্রকটম, দেবী অপ্সরা প্রকটম। সে বিনা থেমে সেই মন্ত্র সকাল 5টা পর্যন্ত জাপ করে। ঠোঁটটা আমার শুকিয়ে গেছে এখন, খুব তেষ্টা পেয়েছে আমার। সে পুরো 2 লিটারের বোতল পান করে আর বাড়িতে চলে যায়। এইভাবেই সে প্রত্যেক রাতে অনুষ্ঠান করত। আর এখন 21 রাত হয়ে গেছিল। এত রাত হয়ে গেছে। গুরুদেব তো বলেছিলেন যে আজকে রাত্রে আমি কিছু বুঝতে পারবো, কিন্তু সেরকম তো কিছুই হচ্ছে না। তখন বিকেল 3টে নাগাদ কারোর চোখে নীরবতা ছিঁড়ে ফেলা একটা ফিসফিস শোনা যায়। চলে যা এখান থেকে, তুই কিচ্ছু পাবি না, বুঝলি? যে করি হোক আমি অপ্সরাকে সিদ্ধ করেই ছাড়বো, বুঝলে? যদি তাই হয় তাহলে শোন, আজকে সকালে যখন তুই বিধি করে বাড়ি ফিরে যাবি তখন রাস্তাতে তুই প্রথম যে মানুষটাকে দেখতে পাবি, তোকে সেই সময় তার মাথাটা শরীর থেকে আলাদা করে দিতে হবে। হ্যাঁ, আমি করে দেব, অবশ্যই করব। রাহুল সেই রাতেও পুজো করে আর তারপর বাড়ি ফিরে আসে। তার কাঁধে একটা ব্যাগ ছিল। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। দাদা, আমাকে বাঁচান দাদা। আরে, এটা তো মুন্নির গলা পেলাম। সে পেছনে তাকিয়ে দেখে, তখন তার ছোট্ট বোন মুন্নি জলাভূমিতে ডুবে যাচ্ছিল। আরে মুন্নি! সে তাড়াতাড়ি দৌড়ায় আর সে মুন্নির হাত চেপে ধরে। সে প্রচণ্ড শক্তি দিয়ে মুন্নিকে টেনে ওপরে তোলে। তুমি ঠিক আছো তো মুন্নি? হ্যাঁ দাদা, ভালো আছি। তক্ষুনি একটা আইডিয়া আসে। মুন্নি তো দিল্লিতে মায়ের সাথে আছে, তাহলে ও এখানে হঠাৎ করে কি করে আসলো? তক্ষুনি তার কানে সেই শব্দ প্রতিধ্বনিত হয়। বাড়ি যাওয়ার সময় যাকে তুমি প্রথমে দেখতে পাবে তার মুন্ডুটা কেটে ফেলতে হবে। সে মুন্নির দিকে তাকিয়ে দেখে, তার প্রতি করুণা হয়। কিন্তু তক্ষুনি যখন তার স্ত্রীর প্রতারণার কথা মনে পড়ে তখন তার রক্ত গরম হয়ে যায়। সে নিজের ব্যাগ থেকে চাকু বার করে আর মুন্নির গলা কেটে দেয়। গলা কাটার আওয়াজ আসে আর রাহুলের চেহারায় রক্তের ছেটা পড়ে যায়। তার শ্বাস খুব দ্রুত চলছিল। তক্ষুনি সে সেই ফুসফুসের আওয়াজ শুনতে পায়। খুব ভালো, তুমি তোমার পরীক্ষায় সফল হয়েছ। যে মানুষ নিজের একমাত্র ছোট বোনকে অপ্সরার জন্য মারতে পারে তার জন্য তো অপ্সরাকে একবার এই ধরতিতে নেমে আসতেই হবে। এবার তোমাকে শুধু একটা রাত্রের জন্য বিধি সম্পূর্ণ করতে হবে। রাহুলের চেহারায় হাসি ফুটে ওঠে আর সে নিজের বাড়ি চলে যায়। সে ঘুমিয়েই যাচ্ছিল, তক্ষুনি তার ফোন বাজে। আরে, অশ্বিনী কল করেছে। হ্যালো, বলো। তার আওয়াজ শুনে রাহুলের রাগ যেন একদম উড়ে যায়। অশ্বিনী, তুমি তুমি ওখানে কেন রয়েছো বলো তো? যেভাবে তুমি গিয়েছিলে সেভাবেই চলে এসো না আবার। তোমার কথা খুব মনে পড়ে আমার। বিয়ের পর এটা আমাদের প্রথম দীপাবলি। আমার আসার একদমই মুড ছিল না, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাই আমি আসছি। এই কথা শুনে রাহুল নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তার আনন্দের কোনো সীমানাই ছিল না। I love you, জান। I really love you. I love you too, my জান। এর কিছুক্ষণের মধ্যেই রাহুল অশ্বিনীর বাড়িতে পৌঁছায়। অশ্বিনী স্যুটকেস নিয়ে আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। রাহুল তাকে বাইকে বসায় আর সে তাকে বাড়ি নিয়ে আসে। অশ্বিনী এখন ফিরে এসে গেছিল, তাই সে গত রাতের অনুষ্ঠানের দিকে একটুও মনোযোগ দেয় না।
রাহুলের কাছে টাকা কম থাকা সত্ত্বেও সে অশ্বিনীকে দিল্লি নিয়ে যায়। সারা রাত ওখানে ঘোরাঘুরি করে। চলো আমরা বাড়ি ফিরে যাই। এখন না, আমাকে ক্লাবেও যেতে হবে। অশ্বিনী এবার থামো তুমি। দেখো আমার কাছে আর ঘোরার মতন সময়ও নেই, তার উপর পয়সাও তো নেই। যখন তোমার কাছে টাকাই ছিল না, তাহলে আমাকে ফোন করেছিলে কেন ডাকার জন্য? তাহলে কি তখনই তুমি আমার সঙ্গে থাকবে, যখন আমি তোমার সব শখে পয়সা খরচ করতে থাকবো? হ্যাঁ, তোমার ওপর খরচ কি কম করেছি নাকি আমি? শুধুমাত্র ক্লাব যেতে বারণ করলাম বলে তুমি এরকম আচরণ করছো আমার সাথে? ব্যাস, অনেক হয়েছে। আমাকে কোনো ধরনের তর্ক চাই না। সে ব্যাগটা তুলে নেয় আর ওখান থেকে চলে যায়। এবার রাহুলের রাগের সীমানা ছিল না। সে সেই সময়ই শ্মশানে পৌঁছে যায় আর কুণ্ডের সামনে বসে পড়ে। আমাকে ক্ষমা করে দাও অপ্সরা, কালকে আমি আসতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। তুমি ওকে রাগিয়ে দিয়েছো। এবার তুমি ওকে সহজে সিদ্ধ করতে পারবে না। অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি তৈরি, প্রস্তুত, যতই কষ্ট হোক না কেন আমার। সে কুণ্ডের সামনে বসেই ছিল, তক্ষুনি 4টি কাক এসে তাকে ঘিরে হাঁটতে থাকে আর নিজের মুখ দিয়ে তার কাপড় ছিঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার শার্ট খুলে পড়ে এবং শরীরে অসংখ্য ক্ষত তৈরি হয়। চলে যা এখান থেকে, নয়তো তুই মারা যাবি। আমি মরতে ভয় পাই না। আমি যদি মরে যাই যাব, কিন্তু অপ্সরাকে সিদ্ধ করে আমি এখান থেকে যাব। প্রতিশোধের ভূত তাকে আচ্ছন্ন করে, তাই সে নিজের জায়গা থেকে ওঠে না আর সে বইটা তুলে নেয় আর মন্ত্র পড়তে শুরু করে। এবার চারদিক থেকে সে হাসির বিকট শব্দ শুনতে পায়, কিন্তু সে নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এ তো আজ মারাই যাবে, আজই। অপ্সরা দেবী প্রকট হন, অপ্সরা দেবী প্রকট হন, অপ্সরা দেবী প্রকট হন। কুণ্ডের আগুন খুব তীব্র হয়ে ওঠে আর তক্ষুনি একটি বিস্ফোরণ ঘটে এবং তারপর যখন ধোঁয়া মিলিয়ে যায়, তখন তার সামনে সৌন্দর্যার জীবন্ত উদাহরণ অপ্সরা দাঁড়িয়েছিল। তাকে দেখে রাহুলও কিছুক্ষণের জন্য প্রলুব্ধ হয়ে যায়, কিন্তু সে তার অনুভূতির ওপর কাবু পেয়ে নেয়। আমি অপ্সরাকে সিদ্ধ করে নিয়েছি, আমি অপ্সরাকে সিদ্ধ করে নিয়েছি। অশ্বিনী, তোমার কাছ থেকে বদলা এবার আমি নেব। তুমি আমাকে যতটা ঠকিয়েছো সব কিছুর প্রতিশোধ আমি নেবই নেব।